ইরানে হামলা চালাতে জর্ডান ও সৌদিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন গোপনে 50 কোটি ইউরোর অস্ত্র চুক্তিতে কেন মস্কো তেহরান? শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, কিন্তু কবে কখন? সম্ভাব্য সময়গুলো কি হতে পারে, কি বলছেন বিশ্লেষকরা? ৮০,০০০ মসজিদ রয়েছে বিশ্বের ৫ম বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে, যেখানে ইসলাম শুধু ধর্ম নয়, সংস্কৃতির অংশ। কোন দেশ এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানে হামলার হুঁশিয়ারির মাঝে এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই চুক্তি না করলে ইরানকে সবচেয়ে বড় হামলা মোকাবেলা করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও সাফ জানিয়ে দিয়েছে, যত চাপিয়ে দেয়া হোক মাথা নত করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এমন পরিস্থিতিতে রাশিয়ার সাথে 50 কোটি ইউরোর একটি অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, আমেরিকার বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধের জন্যই কি প্রস্তুত হচ্ছে ইরান ও রাশিয়া? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানকে মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যে দফায় দফায় রণতরী আর যুদ্ধবিমান মোতায়েনের পর এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ট্র্যাকার ব্যবহার করে এসব তথ্য বের করে এনেছে ইসরায়েলের গবেষকরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বর্তমানে কমপক্ষে 66টি বিমান রয়েছে। এর মধ্যে 18টি F-35 যুদ্ধবিমান, 17টি F-15 এবং 8টি A-10 বিমান রয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, চুক্তি না করলে অতীতের যে কোনো হামলাকে ছাপিয়ে যাবে এবারের হামলা। চাপের মুখে চুক্তি করবে তেহরান, নাকি মিত্রদের সহায়তায় সংঘাতের পথে এগিয়ে যাবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মাথা নত করবে না তেহরান। পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে চুক্তি হতে পারে, তবে এজন্য উভয় পক্ষকে ছাড় দিতে হবে বলে জানান তিনি। এর মধ্যে রাশিয়ার সাথে 50 কোটি ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে ইরান। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য দিয়েছে। এই চুক্তির আওতায় মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া। গত বছর ইসরায়েলের সাথে সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়, তা পুনর্নির্মাণের পথে হাঁটছে তেহরান। যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায় না ইরান, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সব ধরনের কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ইরানের সামরিক বাহিনী। এই পরিস্থিতিতে আসছে বৃহস্পতিবার আবারও পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ওমান। ইরানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ছাড় দিতে রাজি তেহরান। তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ, সে বিষয়ে স্বীকৃতি চায় তেহরান। এছাড়া চুক্তির জন্য ইরানের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। 1 মাসের মধ্যে পরপর 3 দফায় আলোচনার পথে হাঁটলেও এ পর্যন্ত কোনো কার্যকর সমাধান দিতে পারেনি যুক্তরাষ্ট্র ইরান। উল্টো আড়ালে দুই দেশের যুদ্ধের প্রস্তুতিকে ভাবাচ্ছে বিশ্লেষকদের। বলছেন, যে কোনো পরিস্থিতিতে সংঘাত মানে মধ্যপ্রাচ্যে ভয়াবহ দুর্ভোগ নেমে আসা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। গেল কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন শঙ্কার কথা, কিন্তু ঠিক কবে কখন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এক্ষেত্রে হামলার 4টি সম্ভাব্য সময় তুলে ধরেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। তাদের বিশ্লেষণে সেই সময়গুলো কখন, বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে, এমন আশঙ্কায় রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার সময় নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সেখানে 4টি সম্ভাব্য সময়সীমা তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে বর্তমানে কৌশলগত আলোচনা চলছে। প্রথম সম্ভাবনা হিসেবে বলা হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যেই, নির্দিষ্ট করে বললে 26 ফেব্রুয়ারির মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তার উপর। যদি গোয়েন্দা ও সামরিক মূল্যায়নে তিনি সন্তুষ্ট হন এবং মনে করেন কূটনৈতিক পথ ফলপ্রসূ হবে না, তাহলে এর মধ্যেই আঘাত হানার নির্দেশ আসতে পারে।
২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসার কথা রয়েছে। তেহরান একটি লিখিত প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানানো হচ্ছে। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সেদিনই তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর নতুন প্রস্তাব মূল্যায়নে সময় নিতে চাইবেন ট্রাম্প। সে কারণে ওই দিনই হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত বিকল্পটি হল আগামী সপ্তাহের শুরু কিংবা মাঝামাঝি সময়। গত সপ্তাহে ট্রাম্প ইরানকে 2 সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা আগামী সপ্তাহে শেষ হবে। এর মধ্যে ইরানের সাথে তৃতীয় দফার আলোচনাতেও বসবে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার ফল পর্যালোচনা করে কিছুটা সময় নিয়ে সামরিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, এই পথটি আপাতত সবচেয়ে বাস্তবসম্মত ও হামলার সম্ভাব্য সময় বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তৃতীয় সম্ভাবনা ঘিরে রয়েছে ধর্মীয় ও আঞ্চলিক সংবেদনশীলতা। মুসলিম বিশ্বের পবিত্র মাস রমজান চলাকালে বড় ধরনের যুদ্ধ শুরু করতে অনীহা থাকতে পারে ওয়াশিংটনের। কারণ এ সময় সামরিক অভিযান শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সুন্নি মিত্রদের অবস্থানকে জটিল করে তুলতে পারে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বয়ান আরও জোরদার করতে পারেন। সেক্ষেত্রে রমজান পরবর্তী সময়, বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধে হামলা হতে পারে। চতুর্থ বিকল্পটি তুলনামূলকভাবে দূরবর্তী সময়ের ইঙ্গিত দেয়, তবে এটিকে সবচেয়ে কম সম্ভাবনাময় বলা হচ্ছে। কারণ পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 2টি বিমানবাহী রণতরী, একাধিক ডেস্ট্রয়ার এবং শত শত যুদ্ধ বিমান মোতায়েন রেখেছে। এত বড় সামরিক উপস্থিতি দীর্ঘ সময় ধরে বজায় রাখা অত্যন্ত ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে, হামলার সিদ্ধান্ত হলে তা মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় পরে হামলার বিকল্প রেখে এ যাত্রায় সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। তবে জেরুজালেম পোস্ট এটাও বলছে, ইরানে ট্রাম্পের সম্ভাব্য হামলা নিয়ে এ পর্যন্ত অধিকাংশ পূর্বাভাসই মেলেনি। ইরান আলোচনাকে দীর্ঘায়িত করতে অত্যন্ত পারদর্শী, আর ট্রাম্পের ওপরও রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের দ্বিমুখী টানাপোড়েন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা মুশকিল। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী তুষার ঝড়ের আঘাতের পর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5,80,00,000 মানুষকে। নিউ ইয়র্ক সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন আবহাওয়া বিভাগের শঙ্কা, গেল 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী নরস্টার ঝড় মোকাবেলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ঝড়ের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাত, তীব্র দমকা হাওয়া, উপকূলীয় বন্যার আশঙ্কাও করছে আবহাওয়াবিদরা। বলছেন, দেশটির উত্তর পূর্বাঞ্চল সহ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কানাডার মেরিটাইম প্রদেশগুলো। শঙ্কা করা হচ্ছে শহরে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -6 ডিগ্রি সেলসিয়াসে। গাছ ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কাও করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে রবিবার যুক্তরাষ্ট্র জুড়ে 3,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। শুধু 10,000 ফিলিস্তিনি জুমার দিন আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবে। রমজানের শুরুতেই মসজিদ ঘিরে এমন নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তারা বলছে, মুসল্লিদের বয়স হতে হবে 50-এর বেশি বা 12-র কম। একই সময়ে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য মসজিদে অবস্থানের সময় 4 ঘন্টা থেকে বাড়িয়ে 5 ঘন্টাও করা হয়। বিশ্লেষকদের শঙ্কা, অচিরেই হয়তো নিরাপত্তার অজুহাতে আল আকসায় মুসলমানদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিতে পারে ইসরায়েলি বাহিনী। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাহে রমজান ঘিরে আবারও ইসরায়েল ও উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের ঘৃণ্য দখল রাজনীতির শিকার পবিত্র আল আকসা মসজিদ। রোজার মাসে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই স্থানটি লাখো মুসল্লির আগমন, সিজদা ও ইবাদতের গুঞ্জনে ভরে ওঠার কথা। কিন্তু এবার একেবারেই সীমিত করে দেয়া হয়েছে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার। অথচ আগের চাইতে বাড়ানো হয়েছে ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর জন্য মসজিদে অবস্থানের সময়সীমা। আগে 4 ঘন্টা থাকলেও এখন 5 ঘন্টা পর্যন্ত তারা থাকতে পারবে আল আকসার অভ্যন্তরে। রোজার প্রথম দিকেই ইসরায়েলি কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ভেতরে তৈরি করছে গভীর ক্ষোভ।
রমজানের শুরুর দিকে ভারী সশস্ত্র পাহারায় উগ্রপন্থী ইসরায়েলিরা প্রবেশ করে মসজিদুল আকসায়। মসজিদ প্রাঙ্গণে তারা নাচ গান করে। এর 2 দিন আগে কোনো কারণ না জানিয়ে আটক করা হয় আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসীকে। একই সঙ্গে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য আরোপ করা হয় কড়া বিধিনিষেধ। ইসরায়েল জানিয়েছে পশ্চিম তীর থেকে মাত্র 10,000 ফিলিস্তিনিকে শুধু জুমার দিনে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাদের বয়স হতে হবে 50 বছরের বেশি কিংবা 12 বছরের কম। আবার সেজন্যও লাগবে ইসরায়েলি সেনাবাহিনীর আগাম অনুমতি। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। সেই সময় থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে মসজিদুল আকসার পরিস্থিতি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি পুরোপুরি ইসলাম ধর্মের ইবাদতের স্থান হিসেবে স্বীকৃত, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ইচ্ছা হলেই ইসরায়েলি বাহিনী আটকে দেয় মুসলমানদের প্রবেশ ও নামাজ আদায়ের অধিকার। এবার রমজানে নেওয়া হলো ইহুদিদের জন্য সময় বৃদ্ধির বিতর্কিত কার্যক্রম। অবশ্য অনেক উগ্রপন্থী ইসরায়েলির কাছে আল আকসা তাদের ভবিষ্যৎ তৃতীয় মন্দির বা থার্ড টেম্পলের সম্ভাব্য স্থান। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইরতেমার বিন গাভিরের পরোক্ষ ইশারায় এই সিদ্ধান্ত নিয়েছে জেরুজালেমের পুলিশ, রয়েছে এমন অভিযোগ। কট্টর ডানপন্থী নেতা বেন গাভির ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদারের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন তিনি। একাধিকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ এবং ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পক্ষে অবস্থানও নিয়েছেন বেন গাভির। সমালোচকদের মতে মসজিদুল আকসায় ইহুদিদের জন্য সময় বাড়ানোর পদক্ষেপ একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে ধর্মীয় ও জাতীয় অস্তিত্বের প্রতীক। শত বাধা বিপত্তির মাঝেও এখানে নামাজ আদায় করে আসছেন স্থানীয় মুসলমানরা। সাম্প্রতিক কড়াকড়ির কারণে রমজানের শেষ 10 দিন নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাধারণত এই সময় ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদে প্রবেশ বন্ধ থাকে। তখন লাখো মুসলমান অংশ নেন ইয়তেকাফ পালনে। কিন্তু এবার ইসরায়েলি পুলিশ আদৌ অনুমোদন দেবে কিনা সেটা এখনও অনিশ্চিত। মাহে রমজানে আল আকসা নিয়ে ইসরায়েলের শক্ত অবস্থান ইঙ্গিত দিচ্ছে আগামীতে হয়তো পুরোপুরি কেড়ে নেওয়া হবে মুসলমানদের প্রবেশাধিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রায় 80,000 মসজিদের এক অনন্য মুসলিম ভূখণ্ড আফ্রিকার দেশ নাইজেরিয়া। বিশ্বের 5ম বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে ইসলাম শুধু ধর্ম নয়, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার অংশ। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে থাকছে শরিয়া, সুফিবাদ ও আধুনিকতার সংমিশ্রণে গড়া নাইজেরিয়ার আধ্যাত্মিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিপুল জনসংখ্যা, বৃহত্তম অর্থনীতি এবং খনিজ সম্পদ, বিশেষ করে তেল সমৃদ্ধ হওয়া আফ্রিকার দানবখ্যাত দেশ নাইজেরিয়া কেবল জনসংখ্যা বা অর্থনীতির আকারেই নয়, আধ্যাত্মিকতার মানচিত্র দেশটি এক বিস্ময়কর নাম। দিগন্ত বিস্তৃত সাহারার তপ্ত মরু হাওয়া থেকে শুরু করে গিনি উপকূলের আর্দ্র পরিবেশ, সবখানেই প্রতিধ্বনিত হয় আজানের ধ্বনি। আপনি কি জানেন বিশ্বের 5ম বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে বর্তমানে মসজিদের সংখ্যা প্রায় 80,000 ছাড়িয়ে গেছে। 10ম শতাব্দীতে বর্ণ অঞ্চলের ধূলিকণা মেখে যে ইসলামের প্রবেশ ঘটেছিল, 19শ শতাব্দীতে ওসমান দান ফোদিওর সংস্কার আন্দোলনে তা এক অনন্য উচ্চতা পায়। নাইজেরিয়ার 53.5% থেকে 56% মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রিত। মূলত উত্তরের হাউসা ফুলানি জাতিগোষ্ঠীর হাত ধরে আসা এই ধর্ম এখন দেশটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। সুন্নি ও মালিকি মাযহাবের প্রাধান্য থাকলেও কাদেরিয়া ও তিজানিয়া সুফি তরিকার আধ্যাত্মিক মলাট নাইজেরিয়ার ইসলামকে করেছে আরও গভীর ও আবেদনময়ী। নাইজেরিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চল যেন দুটি ভিন্ন জগৎ। একদিকে উত্তরের রাজ্যগুলোতে শরিয়া আইনের প্রভাব এবং কড়াকড়ি সামাজিক অনুশাসন, অন্যদিকে দক্ষিণে আধুনিকতার সংমিশ্রণ। তবে এই ধর্মীয় পুনর্জাগরণের পথ সবসময় মসৃণ ছিল না। একদিকে যেমন সংবিধান নিশ্চিত করেছে ধর্মীয় স্বাধীনতা, অন্যদিকে বোকো হারামের মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোর ছায়া বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশটির নিরাপত্তা ও সম্প্রীতির উপর। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার গিনি উপসাগর উপকূলে অবস্থিত, যা মহাদেশের সবচেয়ে জনবহুল ও
অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। এর পূর্বে ক্যামরুন ও চাদ, পশ্চিমে বেনিন এবং উত্তরে নাইজার সীমান্ত রয়েছে। ভৌগোলিকভাবে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এই দেশটি 1986 সাল থেকে ওআইসির সদস্য, যা একে মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সংযুক্ত করে। দেশটির রাজধানী আবুজা। প্রধান নদী নাইজার এবং বেনু নদী, যা দেশের ভেতরে মিলে ওয়াই আকৃতি তৈরি করেছে। আয়তনে দেশটি 9,23,768 বর্গ কিলোমিটার। নাইজেরিয়ার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী মসজিদ হল আবুজায় অবস্থিত নাইজেরিয়া জাতীয় মসজিদ এবং লাগোসের লাগোস কেন্দ্রীয় মসজিদ। এছাড়া উত্তর নাইজেরিয়ার কানন, সোকোটো এবং কাদুনা অঞ্চলে অসংখ্য ঐতিহাসিক মসজিদ ও ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, যা কয়েক শতাব্দী ধরে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করছে। নাইজেরিয়ার প্রধান ঐতিহ্যবাহী খাবারের মধ্যে জোলোপ রাইস, এগুসি স্যুপ, কাসাভা এবং সুয়া বারবিকিউ উল্লেখযোগ্য, যা পাম তেল এবং বিভিন্ন মশলায় সমৃদ্ধ। প্রধান ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষদের জন্য আগবাডা এবং নারীদের জন্য ইরো ও গেলেট জনপ্রিয়, যা উজ্জ্বল রঙের আঙ্কারা বা আসো ওকে কাপড়ে তৈরি। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি প্রধান ফেডারেক প্রজাতন্ত্র, যা রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা এবং বহুদলীয় গণতন্ত্র দ্বারা পরিচালিত। 1999 সাল থেকে বেসামরিক শাসন চলমান থাকলেও দুর্নীতি, নিরাপত্তা ঝুঁকি এবং জাতিগত মেরুকরণ প্রধান চ্যালেঞ্জ। নাইজেরিয়া আফ্রিকার জায়ান্ট নামে পরিচিত। 250টিরও বেশি জাতিগোষ্ঠী এবং 500টিরও বেশি ভাষাভাষী মানুষের এক বিশাল সাংস্কৃতিক বৈচিত্র্যের আধার, যা এক বিস্ময়কর জাতিতে পরিণত করেছে দেশটিকে। হাউসা, ইউরোবা ও ইগবো, এই প্রধান 3 জাতিগোষ্ঠী দেশের জনসংখ্যার সিংহভাগ গঠন করে। বৈচিত্র্যময় এই রাষ্ট্রে মুসলমান ও খ্রিস্টান ধর্মের মানুষের প্রায় সম অংশীদারিত্ব বিদ্যমান। মোরশেদ আলম, বাংলা ভিশন। বিশ্বের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসলামাবাদের ফয়সাল মসজিদ। ইসলামী ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নির্মিত মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের নিদর্শনও বটে। পবিত্র রমজানের বিশেষ আয়োজনে দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে ইসলামাবাদের ফয়সাল মসজিদ। পেছনে পাহাড়ে ঘেরা দিগন্ত, আর সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি মসজিদ। পাকিস্তানের ইসলামাবাদে ফয়সাল মসজিদ বিশ্বজুড়ে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। মসজিদটির নামকরণ করা হয় প্রয়াত সৌদি বাদশাহ ফয়সালের নাম অনুসারে। শুধুমাত্র ইবাদতের স্থান না, মসজিদটি হয়ে উঠেছে পাকিস্তানের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মসজিদটির নকশা করেন বিখ্যাত তুর্কি স্থাপত্যশিল্পী ভেদাত ডালোকে। মসজিদটির ডিজাইনের মাধ্যমে যেমন ইসলামিক নকশা ফুটে উঠেছে, একই সঙ্গে রয়েছে আধুনিকতার ছোঁয়াও। মসজিদের 4টি টাওয়ার, মিনার ও বিশাল নামাজের স্থানে একই সাথে সাধারণ ও অসাধারণের মেলবন্ধন ফুটে ওঠে। মসজিদের অন্যতম একটি বিষয় হচ্ছে এর ত্রিভুজাকার, যেটি কিনা মুসলিম উম্মার ঐক্য নির্দেশ করে। সাধারণ চতুর্ভুজাকার থেকে বের হয়ে এমন আকৃতি যেন মসজিদটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। মসজিদ প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে সবুজে ঘেরা বাগান, যা নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে এক অন্যরকম শান্তির অনুভূতি জাগায়। মসজিদের ভেতরের অংশ চমৎকার মার্বেল পাথর দিয়ে তৈরি। চমৎকার নকশা আর ক্যালিগ্রাফিতে মসজিদের ভেতরের অংশকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদটিতে একসঙ্গে 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে, আর এই ধারণ ক্ষমতা মসজিদটিকে বিশ্বের অন্যতম মসজিদের কাতারে রেখেছে। শুধুমাত্র নামাজ আদায় না, পাকিস্তানের ইসলামিক কেন্দ্র ও মুসলিমদের মিলনস্থল হিসেবেও ব্যবহৃত হয় মসজিদটি। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি মসজিদটি রয়েছে একটি রাজনৈতিক গুরুত্ব। এই মসজিদটি সৌদি আরব আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের এক নিদর্শন।
70-এর দশকে মসজিদটি নির্মাণের সময় তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালেরও অবদান ছিল। দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত এই মসজিদের কারণে সৌদি ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অনেকটা পাকাপাকিভাবেই মধুর হয়ে যায়। মসজিদটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি শুধু মুসলিমদের জন্য না, সকল ধর্মের লোকেদের জন্যই উন্মুক্ত। যে কোনো ধর্মাবলম্বী মানুষই এখানে আসতে পারে, আলোচনা করতে পারে, বিতর্ক করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। মসজিদের দরজা সবসময় সবার জন্যই খোলা থাকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বাংলাদেশের পবিত্র মাহে রমজান মানে উৎসব, ঐতিহ্য আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মিলন। মহানবীর সুন্নত অনুসারে খেজুর দিয়ে ইফতার শুরু করেন। পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, জিলাপি, হালিম সহ নানা পদে ভরে ওঠে দস্তরখান। সেহরির সময় কাসিদা বা মসজিদের সাইরেনে ঘুম ভাঙে। রোজার সময় দোকানপাট আংশিক বন্ধ থাকে, মসজিদে বাড়ে মুসল্লিদের ভিড়। তারাবি নামাজে দেখা যায় কোরআন খতমের রেওয়াজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তবুও ধর্মীয় আনুগত্য, আয়োজন ও ঐতিহ্যের মধ্য দিয়ে রমজান উদযাপন করছেন স্থানীয় মুসলমানরা। ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজানের এবারের পর্বে বাংলাদেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। সাহাবায়ে কেরাম, অলি আউলিয়া ও অসংখ্য ধর্মপ্রচারক মুবাল্লিগের স্মৃতিধন্য বাংলা অঞ্চলে ইসলামের আগমন ঘটে ৭ম শতকে। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্রটির ৯২% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। উৎসবমুখর পরিবেশে এখানে পালিত হয় মাহে রমজান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রমজান পালনে মিলেমিশে আছে বহু বছরের পুরনো ঐতিহ্য আর আধুনিকতা। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে খেজুর দিয়ে ইফতার শুরু করেন এখানকার মুসলমানরা। উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ইফতার দস্তরখানে থাকে হরেক রকম ভাজা পোড়া খাবার। দেশজুড়ে খাওয়া হয় পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজির পাকোড়া সহ অন্যান্য আইটেম। ইফতার আয়োজনে আরও থাকে মুড়ি, ছোলা বুট, জিলাপি, হালিম সহ নানা রকমের শরবত ও ফল। বাংলাদেশে বর্তমান সময়ে ইফতারে যেসব খাবার খাওয়া হয় তার বড় একটি অংশ এসেছে পার্সিয়ান, মুঘল, আফগানি খাবারের তালিকা থেকে। এর মধ্যে আছে শরবত, নানরুটি, কাবাব, বিরিয়ানি, কোফতা, কোরমা, হালিম, জিলাপি, নিমকপাড়া ও সমোচার মতো কিছু পদ। পুরান ঢাকায় রমজানে সেহরির সময় মহল্লাবাসীকে ঘুম থেকে ওঠানোর জন্য গাওয়া হতো কাসিদা নামের বিশেষ সঙ্গীত। ইফতার সেহরির সময় জানাতে গ্রামগঞ্জে মসজিদের মাইকে বাজানো হয় সাইরেন। বাংলাদেশে রোজার সময় আংশিক বন্ধ থাকে খাবারের দোকানপাট। রেস্টুরেন্ট ও টং দোকানের সামনে দেখা যায় পর্দা টাঙানোর প্রচলন। রমজানে মসজিদে মসজিদে বাড়ে মুসল্লিদের ভিড়। গোটা দেশ জুড়ে তারাবির নামাজে আছে কোরআন খতমের রেওয়াজ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানে কমানো হয় জিনিসপত্রের দাম, কিন্তু দুঃখজনক হলেও এই মাসে বাংলাদেশে বেড়ে যায় কেনাকাটার খরচ। বেশিরভাগ সময় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে হিমশিম খেতে হয় স্বল্প থেকে মধ্যম আয়ের মানুষকে। রোজার ধর্মীয় বিধিনিষেধ এক থাকলেও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পাল্টেছে স্থানীয় রীতিনীতি। সবকিছুর পরেও নানা আয়োজন আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন বাংলাদেশের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আরোপে বাধা দেওয়ার পর সৃষ্ট অনিশ্চয়তার কারণে ওয়াশিংটনে নির্ধারিত বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো স্থগিত করেছে ভারত। 22 ফেব্রুয়ারি ভারতের একটি প্রতিনিধি দলের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সেখানে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনাও ছিল, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কের আইনি ভিত্তি অবৈধ ঘোষণা করায় এখন পরিস্থিতি পর্যালোচনা করছে ভারত। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সুপ্রিম কোর্টের রায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের নেশা এখন ছুটে যাওয়ার দশা। ট্রাম্পের শুল্ক বান ভেস্তে যেতেই বাণিজ্য আলোচনার গিয়ার বদলে ইউ টার্ন নিল ভারত। ভারত এখন আর টেবিলের ওপাশে বসে কথা বলছে না, বরং ট্রাম্পের বিপদ দেখে দরদাম করার নতুন তালিকা বানাচ্ছে।
গত 22 ফেব্রুয়ারি ভারতের একটি প্রতিনিধি দলের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সেখানে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা ছিল, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কের আইনি ভিত্তি অবৈধ ঘোষণা করায় এখন চুক্তি নিয়ে গড়িমসি করছে ভারত। ভারতের নয়াদিল্লিতে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। সূত্রটি জানায়, দুই দেশের কর্মকর্তাদের আলোচনার পরই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নতুন কোনো তারিখ এখনও ঠিক হয়নি। এর আগে ভারত ও যুক্তরাষ্ট্র প্রায় একমত হয়েছিল যে ট্রাম্পের প্রস্তাবিত 25% শুল্কের বদলে ভারতের পণ্যে 18% শুল্ক আরোপ করা হবে। বিনিময়ে ভারত প্রায় $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার একটি রোডম্যাপ দিতে রাজি হয়েছিল, যার মধ্যে জ্বালানি, উড়োজাহাজ ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তি পণ্য রয়েছে। এছাড়া ভারতের পক্ষ থেকে রাশিয়ার তেল কেনার বিষয়ে যে অস্বস্তি ছিল তা কাটাতেও একটি খসড়া তৈরি ছিল। গত 22 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘোষণা দেন যে ভারত ও যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই চুক্তিটি কার্যকর করতে আলোচনায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু ঠিক একই দিনে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কের আইনি ভিত্তি অবৈধ ঘোষণা করে। এতে পুরো সমীকরণ বদলে যায়। ভারত বুঝতে পারে যে 18% শুল্কের চুক্তিতে তারা সই করতে যাচ্ছিল, আদালতের রায়ের পর সেই শুল্কের আর কোনো অস্তিত্বই নেই। আগে যেখানে 25% শুল্কের হুমকি ছিল, সুপ্রিম কোর্টের রায়ের পর তা বাতিল হয়েছে। এখন ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্কের হার 15%। ফলে ভারত এখন হিসাব কষে দেখছে যে আলাদা চুক্তি করে 18% শুল্ক দেওয়া লাভজনক, নাকি নতুন বৈশ্বিক হারের সুবিধা নেওয়া বেশি যুক্তিযুক্ত। ফলে চুক্তি সই করার চেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণেই এখন বেশি মনোযোগ দিচ্ছে নয়াদিল্লি। ট্রাম্পের এই 15% বৈশ্বিক শুল্কের ঘোষণা আগামী 150 দিনের জন্য কার্যকর থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সময়ের মধ্যেই ট্রাম্প মার্কিন কংগ্রেসকে দিয়ে এটি স্থায়ী করানোর চেষ্টা করবেন। ভারত যে $500 বিলিয়ন কেনাকাটার টোপ দিয়েছে, ট্রাম্প চাইবেন সেই সুযোগ হাতছাড়া না করতে। অন্যদিকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে যে ট্রাম্পের এই নতুন 15% শুল্কের ঘোষণা কতদিন টিকবে। ভারত হয়তো এক্ষেত্রে শুল্কের হার 15% থেকেও কমিয়ে আনার দাবি তুলতে পারে। সেই সাথে ভবিষ্যতে আর কোনো শাস্তিমূলক শুল্ক বসানো হবে না, এমন প্রতিশ্রুতিও চেয়ে বসতে পারে ভারত সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মাদক সম্রাট এল মেনচোকে হত্যার পর ব্যাপক সহিংসতায় তোলপাড় মেক্সিকো। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু স্থাপনায়। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। অশান্ত পরিস্থিতিতে মেক্সিকোয় থাকা নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশের দূতাবাস। দুর্ধর্ষ মাদক সম্রাট এল মেনচো নামে পরিচিত নেমেসিও গুসেগুয়েরা সার্ভান্তেস সেনা অভিযানে নিহত হওয়ার পর জেলিস্কো, কোলিমা, মিয়ানচোকান, নয়ারিদ, তামাউলিপাস সহ অর্ধ ডজনের বেশি রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যানবাহনে ভাঙচুর করে অগ্নিসংযোগে থেমে নেই পরিস্থিতি। আগুন দেওয়া হয়েছে সরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান আর আবাসিক বাসাবাড়িতেও। এমন পরিস্থিতিতে সবচেয়ে নাজুক জেলিস্কো রাজ্যে সরকারি যানবাহনে চলাচল আর স্কুলের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হন স্থানীয় গভর্নর। মানচোকে হত্যার সমর্থনে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু যুক্তরাষ্ট্র জিতলে কিভাবে চলবে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্র দেয়ার তথ্যের উপর ভর করে গত রবিবার সেনাবাহিনীর বিশেষ অভিযানে মানচো আহত হয়, পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সিজেনজির প্রধান। 2015 সালেও তাকে ধরতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল সেনাবাহিনী। ভূপাতিত হয়েছিল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।